ছোট ছোট জিনিসের ভেতর বিষয়। যদি বলা হয় যে বস্তুর ভরও সম্পূর্ণভাবে তার নিজস্ব ধর্ম নয়, তাতে ভুল কিছু বলা হয় না। কিন্তু আমাদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে একটু ধাক্কা লাগে। এই রহস্য সমাধান করতে বসতে গেলে সবাইকে প্রথমে আসতে হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাদের কথায়। প্রকৃতিতে দু ধরনের কণা পাওয়া যায়, যথা ফার্মিয়ন ও বোসন। এখন প্রশ্ন, তাদের চিনবে কিভাবে? ফার্মিয়নদের অড হাফ স্পিন দেখা যায়, অর্থাৎ হাফ, 3/2 ইত্যাদি। কিন্তু বোসনদের ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় স্পিন পাওয়া যায়, 1, 2, 3 ইত্যাদি। আমরা ফার্মিয়নের সাথে প্রায় সকলেই সুপরিচিত, যেমন ইলেকট্রন, প্রোটন, এরা সকলেই ফার্মিয়ন। কিন্তু বোসনের সাথে এখনও সঠিকভাবে পরিচিতি গড়ে ওঠেনি আমাদের। 4 ধরনের বোসন কণা দেখা যায়, যেগুলি হলো ফোটন, গ্লুয়ন, জেট বোসন, হিগস বোসন। এদের মধ্যে সবচেয়ে আলোচ্য হলো প্রোটন ও হিগস বোসন। এবার নতুন প্রসঙ্গ আসবে, প্রশ্নের একটি ভাণ্ডার তৈরি হবে। এই হিগস বোসনকে বলা হয় গড পার্টিকেল বা ঈশ্বর কণা। এরকম নামকরণের কারণ এর সৃষ্টিশীলতার ক্ষমতা। এই কণা হলো পরমাণুর গঠন এবং মহাবিশ্বকে শৃঙ্খলাবদ্ধ রাখার মূল ভিত্তি। অনেক গবেষকরাই বলেন যে হিগস বোসনই বিগ ব্যাং এর উৎপত্তির জন্য দায়ী। এই ঈশ্বর কণার আইডিয়া দেন বিজ্ঞানী পিটার হিগস। তার নামেই এই কণার নাম হিগস বোসন। বিখ্যাত ইউরোপীয় গবেষণা কেন্দ্র সার্ন, কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চে 2012 সালের 4 জুলাই এই হিগস বোসন কণা এবং হিগস ফিল্ড উৎপন্ন করা হয়। কণা অবধি তো ঠিকই ছিল, এখন এই ফিল্ড আবার কি? হিগস ফিল্ড হলো এক ধরনের অদৃশ্য ফিল্ড যা প্রাথমিক কণাসমূহকে ভর প্রদান করে। প্রথমে যে ভর রহস্যের কথা হয়েছিল তার মূলে রয়েছে এই হিগস ফিল্ড। ইলেকট্রন, কোয়ার্ক, এই সমস্ত কণায় কোনো না কোনোভাবে এই ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তাই তাদের মাস আছে। অন্যদিকে ফোটন, যা এক প্রকার বোসন, তা কোনোভাবেই এই ফিল্ডের সাথে কোনো রকম ইন্টারঅ্যাক্ট করে না, তাই এর ভর হলো 0। অর্থাৎ সমস্ত কণার ভর নির্ভর করে এই বিষয়ের ওপর যে কণাটির হিগস ফিল্ডের সাথে ইন্টারঅ্যাকশান কীরকম। কিন্তু এই বোসন কণার আবির্ভাব হঠাৎ ঘটল কীভাবে? বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস 1924 সালে তার সমস্ত কোয়ান্টাম ফর্মুলেশনের গবেষণা আইনস্টাইনকে পাঠান। জন্ম হয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সে। বলা হয় যে কণাগুলি স্ট্যাটিস্টিক্স মেনে চলবে, তাদের বলা হয় বোসন। এক্ষেত্রে উল্লেখ্য, হাইড্রোজেন অণুও বোসনের মতো আচরণ করে। এর সাথে জমা হয় বোস আইনস্টাইন কনডেনসেটের। জন্ম হয় বোস আইনস্টাইন কনডেনসেটের। এবার এটা কি? এটা হলো একটা বিশেষ অবস্থা। এটি কখনোই দেখা যায় যখন খুব নিম্ন উষ্ণতায় কণাসমূহ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মান্য করে। এক্ষেত্রে একটি আকর্ষণীয় ঘটনা ঘটে। পরম শূন্য উষ্ণতায় একটি বৃহৎ সংখ্যার বোসন কণা একই কোয়ান্টাম স্টেট অকুপাই করে। ফলে এই বোসন কণাগুলি জমে একটি বড় সাব অ্যাটমিক পার্টিকেল তৈরি করে, যা আরেক প্রকার মৌলিক কণা। অনেকেই বোসের ধারণাকে এখনও নাকচ করেন, তখনও করেছেন, কিন্তু তারা একটা জিনিসকে কখনোই নাকচ করতে পারবেন না। আমাদের জীবনে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহের মৌলিক কণা হলো ফোটন, যা আদতে একটি বোসন। এই বছরই বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এবং বোস আইনস্টাইন কনডেনসেট আবির্ভাবের 100 বর্ষ পূর্ণ হল। এই সব কিছুর কৃতিত্ব তাকে দিয়ে, যিনি কেবল সম্ভাবনা তত্ত্বের জোরে নিজেদের জায়গায় অটল থেকেছেন। সেই ব্যক্তিত্বকে স্মরণ করব, তার অভিনবত্বের জন্য, এই বিরাট আবিষ্কারের জন্য, বোসনের জন্য, বিজ্ঞান তথা সভ্যতার জন্য। এই লেখাটি লিখেছে মানস মণ্ডল, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। Bohr's experiment in 1936, Danish physicist Niels Bohr
proposed compound nucleus model to explain nuclear reaction properly. According to this model, a nuclear reaction proceeds in two stages. First, the formation of a quasi-stable compound nucleus through the absorption of the incident particle by the target nucleus. Second, the disintegration of the compound nucleus by the emission of either the original incident particle or the emission of another particle or a photon. This theory of Niels Bohr was verified by Dr. S.N. Ghoshal on 28 July 1950. He contributed extensively to experimental nuclear physics. He was born in 1932. He completed MSc in physics from Calcutta University. Nuclear reaction changes the identity or character of an atom induced by bombarding it with an energetic particle. The compound nucleus experiment of Ghoshal is very successful in explaining nuclear reaction induced by relatively low energy bombarding particles. In this experiment, the compound nucleus zinc-64 was formed by alpha bombardment of nickel-60 and proton bombardment of copper-63. He states that the mode of formation of the compound system should not affect its mode of decay. Instead of having a great contribution in nuclear physics, there is no mention about Ghoshal's experiment in many books of modern physics. Education department should highlight this experiment in the part of nuclear physics written by Farhad Hossain, a student of class 12 science. চন্দ্রকলঙ্কের কারণ আবিষ্কার। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে জ্যোতিষ্কদের প্রথম পর্যবেক্ষণের ফল সাইডেরিয়াস নানসিয়াস গ্রন্থে 1610 খ্রিস্টাব্দে লিপিবদ্ধ হয়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী জ্যোতিষ্ক চন্দ্রের পৃষ্ঠে নানা প্রকার অসমতা, ছোট বড় অনেক দাগ ইত্যাদি বিষয় এই গ্রন্থে আলোচিত হয়। ভূপৃষ্ঠের ন্যায় চন্দ্রের উপরিভাগও যে পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, গহ্বর, জলাশয় প্রভৃতির দ্বারা গঠিত, গ্যালিলিও এরূপ অভিমত প্রকাশ করেন। এমনকি চাঁদের কয়েকটি পাহাড়ের উচ্চতাও তিনি নির্ণয় করেছিলেন। দূরবীক্ষণ যন্ত্রে বড় বড় কালো দাগ দেখে তিনি তাদের সমুদ্র মনে করেছিলেন। পরে অবশ্য এই ধারণা ভুল প্রতিপন্ন হয়েছিল। প্রাচীন জ্যোতিষীর ধারণা অনুযায়ী চাঁদকে একটি নির্দোষ স্বর্গীয় গোলক বলে মনে করা হতো। ইহার পৃষ্ঠদেশ সর্বত্রই সমতল। চন্দ্রের কালো দাগ জ্যোতির্বিদগণ বহু প্রাচীনকাল থেকে লক্ষ্য করেছিলেন, কিন্তু ইহার কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পারেননি। গ্যালিলিও গ্যালিলি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন চন্দ্রপৃষ্ঠ ভূপৃষ্ঠের মতোই অসমতল। শুধু তাই নয়, স্বর্গীয় বস্তু বলে ইহার পক্ষে যেসব বিশেষ গুণ এতদিন দাবি করা হয়েছিল তা অলীক। পৃথিবীকে গ্রহ বলে মনে করবার বিরুদ্ধে কোপার্নিকাস বিরোধীদের প্রধান যুক্তি ছিল গ্রহদের মতো পৃথিবীর কোনো দ্যুতি নেই, চাঁদ পৃথিবীরই একটি ছোট্ট সংস্করণ মাত্র। দূরবীক্ষণ যন্ত্রে তা প্রমাণ করে এবং পৃথিবীর দ্যুতির সাপেক্ষে যুক্তি প্রদর্শন করে তাকে গ্রহ মনে করতে কোপার্নিকাস বিরোধীদের যে আপত্তি ছিল তা তিনি খণ্ডন করলেন। এই লেখাটি লিখেছে জুনেইদ ফারহাদ, নবম শ্রেণীর ছাত্র। বিষয় মানব বিবর্তন। আমরা যে বলি হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানব হল পৃথিবীর শ্রেষ্ঠ জীব ও বুদ্ধিমান, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হোমোসেপিয়েন্স ফসিলিস বা ক্রো ম্যাগনান ম্যান বা ক্রো ম্যাগনান মানবই ছিল সবচেয়ে বুদ্ধিমান জীব 34,000 বছর আগে। এদের মস্তিষ্কের গহ্বরের আয়তন ছিল 1650 সিসি, যা আধুনিক মানুষের থেকে 200 সিসি বেশি। যদিও 10,000 বছর পূর্বে এদের অবলুপ্তি ঘটে। আবার হোমোসেপিয়েন্স বা বর্তমান মানুষের জাতিরও যে অবলুপ্তি ঘটবে তাও নিঃসন্দেহে বলা যায়। আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট H.L. স্যাফিরো ভবিষ্যৎবাণী অনুযায়ী ভবিষ্যৎ মানব অর্থাৎ হোমো ফিউচারিস
হবে আধুনিক মানুষের চেয়েও অনেক বেশি উন্নত। লেখাটি লিখেছে রৈনক মণ্ডল, নবম শ্রেণীর খ বিভাগের ছাত্র। Michael Faraday, the greatest British scientist, born on 1791 and he died on 1867. Faraday made numerous contributions to science as the discovery of electromagnetic induction, the laws of electrolysis, benzene, and the fact that the plane of polarization is rotated in an electric field. He is also credited with the invention of electric motor, the electric generator, and the transformer. He is widely regarded as the greatest experimental scientist of the 19th century. In this science magazine, we pay tribute to the great scientist. One may regard him as the father of modern science, as he was the discoverer of electricity, and we all know the role of electricity in our modern civilization.